আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সকালবেলায় সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। তো এখানে এই যে টুলটা দেখছেন, এটা হচ্ছে আমার শাশুড়ির হাতের টুল। আমার শাশুড়ি এখানে বসে থাকতো, বসে বসে দেখতো যে বাড়ির মধ্যে মানে গেট দিয়ে কে কে ঢুকছে বেরোচ্ছে, এগুলো সে বসে বসে দেখতো। তো আমিও ওখানে মাঝে মাঝে বসি। দেখা গেলো কি গরমের সময় ফজরের নামাজ পড়ে তসবিহ নিয়ে ওখানে বসে বসে দোয়া কালামগুলো পড়ি, কারণ ওখানে যখন বাতাস থাকে বাইরে ভোরবেলা অনেক ঠান্ডা থাকে। তো এই তো আমি এখন একটু ছাদে আসলাম। তা দেখছেন আমার আমড়া গাছে কী পরিমাণ বলে এসেছে। তো ছাদে যাচ্ছি। গতদিনে আমি মিস্ত্রি দিয়ে কাজ করানো হয়েছে বাড়ি, ছাদের পাইপ চেঞ্জ করা হয়েছে, পানি পড়তেছে। তো সেটা একটু দেখবো। আর কী পরিমাণ গাছে বোল এসেছে, আমের বোল বা কতটুকু বড় হয়েছে, কী কাঁঠাল হয়েছে, ছাদ থেকে দেখানোর চেষ্টা করব। আর আজকে আসছে ইউটিউবার শারমিন ও রাজ সম্পর্কে কথা বলবো। তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যারা ওদের ভিডিও দেখেন তারা দেখে আসছেন যে গত 1 মাস ধরে কিন্তু ওদের পারিবারিক সমস্যা চলছিল, মানে শারমিন আর রাজের নিয়ে। এমনকি এক পর্যায়ে শোনা গেছিলো যে ওদের ডিভোর্সও হয়ে গেছে। তা ডিভোর্সও হয়নি, আমিও একটা কি দুইটা ভিডিও বানিয়েছিলাম। তো ডিভোর্স হয়নি। তো আলহামদুলিল্লাহ ওরা অবশেষে মিলে যাচ্ছে, ওদের সংসারটা টিকে যাচ্ছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আপনারা সকলেই দোয়া করবেন, কারণ একটা মেয়ের সংসার টিকে যাওয়া বা স্বামীর সংসার করা, এটা কত বড় যে মানে ভালো খবর এসছে, ভালো খবর হতে পারে না, বলে না যে একটা ঘর ভাঙার মসজিদ ভাঙার সমান কথা। তা আল্লাহ ওদের দুজনকে মিলাই দিক দু হাত। আর দোয়া করি, সেই দোয়া করি আপনারা সবাই দোয়া করবেন, ওরা যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। উভয় যে ভুল ত্রুটি ছিল সেগুলো যেন সবাই মিটমাট করে নিয়ে সামনে ভালোভাবে চলতে পারে, সংসারটা সুখীরা, সেই দোয়া আমরা সকলেই করবো। তো এই তো দেখছেন কথা বলতে বলতে কিন্তু আমি ছাদে চলে এলাম। দেখুন এই যে আমের গুটি ধরছে, এই যে একদম কিন্তু দাঁড়িয়ে হাত দিয়ে ছিঁড়া যায়। আমার আরশি তো এসে কয়েকটা পেড়ে ফেলছে। ও করে কি, হাতেরটা ছোটো, ও যেহেতু ছোটো মানুষ, ওর একটু ধরতে সুবিধা, একটা লাঠি এনে তা বাড়ি মেরে মেরে আমগুলো পাড়ে। তো সেদিন ওকে বকা দিছি, জামু তুমি এগুলো পেড়ে না। এই যে দেখুন কত বড় বড় গুটি হয়েছে আমের, যে বড় হলে আমরা খেতে পারবো। তো এখন আরও ছিঁড়তেছে না আর কি। তো আমার ছাদের চারিপাশে কিন্তু গাছ, আম গাছ আর কাঁঠাল গাছ, মেহগনি গাছও আছে। তো বাড়ির চারিপাশে আছে গাছপালা ভরা। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আমার এরকম গাছপালা। আর এরকম ছাদে দাঁড়াই পেয়ারা বা আম পেড়ে খেতে দারুণ মজার, না কি জামরুল, তাই না, বা লিচু, খুবই ভালো লাগে। আমারও তো খুবই ভালো লাগে। আমি গাছপালা খুব ভালোবাসি বা খুব পছন্দ আমার কি গাছপালা লাগানো। আর আমার খাবার চেয়ে কিন্তু আমার মানে দেখাটাই বেশি ভালো লাগে। তো এই যে ছাদের এখানে ঘেরা দেখছেন, এই যে টিন দিয়ে, এটা হচ্ছে আমার আরাফাত যে সময় ছোটো ছিল এইখানটা একটু ফাঁকা ছিল। আর চারি সাইডে কিন্তু মাজা পর্যন্ত হচ্ছে মানে 5 ইঞ্চির গাঁথনি করা। তো ও ছোটোবেলায় এখানে এসে খেলা করতো। তো আমার শাশুড়ি করছিল কি, মিস্ত্রি দিয়ে এখান থেকে টিন দিয়ে ঘিরে দিয়েছিলো, যাতে ও সামনে ওইটুক জায়গায় না যেতে পারে। দেখা গেলো কি ছোটো মানুষ খেলতে খেলতে পড়ে যাবে। তো আজকে শ্বশুর শাশুড়ি বেঁচে নাই, তাদের স্মৃতি সবগুলোই রয়ে গেছে। এটা হচ্ছে দুনিয়া, এটা হচ্ছে বাস্তবতা। একসময় আমরাও থাকবো না, আবার আমাদের যা যেখানে আছে সব কিছু পড়ে থাকবে। তো এটা হচ্ছে দুনিয়ার রীতিনীতি, বাস্তবতা। তো এই তো যে পাইপ বলছিলাম, যে পাইপ রোজার আগে কিন্তু পাইপ চেঞ্জ করা হয়েছিল, কারণ এই দেখেন পানির লাইনের পাইপ ডাইন সাইডে দেখছেন কত চিকন, কারণ এগুলো যেহেতু অনেক আগের বিল্ডিং, কিন্তু এটা 50 বছর আগেই আছে, 2 তলা করা। তো সে কারণে আর কি ওই সময় যে কম ছিল সেভাবে করা ছিল। তো পানির মানে বাথরুমে বা রান্নাঘরে দেওয়ালে পানির ফোর্স কম থাকে, আস্তে আস্তে পানি পড়ে। তাই মিস্ত্রি বললো যে এখানে বড় পাইপ লাগান, তাহলে পানির ফোর্সটা বেশি হবে, বেশি জোরে পানি পড়বে। তো সে কারণে লাগানো হয়েছে। তো ওইখান থেকে হচ্ছে পানি পড়তেছে। তা আবার ওখানে মনে সম্ভবত একটু টেপ মেরে দিতে হবে। তো মিস্ত্রি আসবে আবার। আর এদিক থেকে কিন্তু রোজার আগে আমি বড় কম্বলগুলো সব কেচে নিয়েছিলাম। পাতলা 3-4টা কম্বল ছিল, সেগুলো কেচে ধুয়ে দেওয়া হয়েছে, কারণ হঠাৎ করে কিন্তু আজ 2 দিন খুলনায় গরম। এর আগে কিন্তু গরম ছিল না, গতকাল তো বেশ গরম পড়ছে, ফ্যান চালাই ঘুমাইছি।
তো শারমিন আর রাজরে নিয়ে কিন্তু ওই 1 মাস ধরে অনেক কথা বার্তা হচ্ছিল বা অনেক গ্যাঞ্জাম ফেসাদ চলতেছিল। তো মানে মনটাই খুব খারাপ হয়ে গেছিলো যে একটা সংসার, ওদের বিয়ে হয়েছে কিন্তু এখনও 6 মাসও হয়নি, আবার দুজনের কিন্তু পছন্দের বিয়ে, মানে দুজন দুজনকে ভালোবেসেছে কিন্তু ফ্যামিলিগতভাবে বিয়েটা হয়েছে আর কি। তো সেই বিয়ে যদি 6 মাস না টেকে, তো এটা খুবই খারাপ না? মানে একটা মেয়ে হয়ে আসলে এটা আমি খুব কষ্ট পেয়েছিলাম, আমি মেনে নিতে পারতেছিলাম না। তো আসলে আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু চাই যে স্বামীর সংসারে সুখে শান্তিতে থাকতে, আর আমরা বিয়ের পরে কিন্তু এটাই চাই। কিন্তু আসলে অনেক সময় পরিবেশ পরিস্থিতির কারণে কিন্তু সে চাওয়াটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আর আমাদের সমাজ ব্যবস্থাটা, বাংলাদেশের সমাজ ব্যবস্থাটা এমন একটা ব্যবস্থা যেখানে মনে করেন যে স্বামীর দোষ, বোধ দোষ না, কিন্তু তারপরেও ওই কোনো কিছু হলেই মেয়েদের উপর কিন্তু সে দোষটা সব বর্তায়। তা আসলে এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। এটা শারমিনের ক্ষেত্রে না, আমাদের সবাইয়ের ক্ষেত্রে কম বেশি বেশিরভাগই মেয়েদের 99% দোষটা কিন্তু মেয়েদের ঘাড়ে যায়। দেখবেন একটা ছেলে যদি 5টা বিয়ে করে, তা কিন্তু ওইভাবে মানুষ ঘৃণা চোখে দেখে না বা তার নিয়ে সমালোচনা করে না। কিন্তু একটা মেয়ের যদি 2টো বিয়ে হয় বা 3টে বিয়ে হয়, সেটা কিন্তু অনেক খারাপ চোখে দেখায় বা অনেক সমালোচনা করা হয়। তাই এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। তারপরে আমাদের প্রত্যেকটা মেয়ের আসলে ধৈর্যশীল হতে হবে, ধৈর্যশীল সংসার থাকতে হবে। কারণ আমরা যদি ধৈর্য না ধরে, তাহলে কিন্তু সংসারে শান্তি আসবে না আর কি। আর স্যাক্রিফাইস দুজনকেই করতে হবে, স্বামী স্ত্রী উভয়কে করতে হবে। আর স্যাক্রিফাইস না থাকলে কিন্তু সে সংসার সুখের হয় না। আর ম্যাক্সিমাম ফ্যামিলিতে কিন্তু শ্বশুর শাশুড়ি ননদ এইগুলোর কারণেই কিন্তু হচ্ছে অশান্তি হয়। তারপরে আমি মনে করবো যে প্রত্যেকেরই বোঝা উচিত যে সে ফ্যামিলির বাবা মা, মানে ছেলের বাবা মা যে শ্বশুর শাশুড়ি থাকে, তাদের বোঝা উচিত যে একটা মেয়ে বাবার বাড়ি থেকে আমাদের কাছে এসেছে, এসে তো প্রথম সব কিছু বুঝবে না, তাই না? তাহলে তারে আমরা একটু স্যাক্রিফাইস করি বা ভুল ত্রুটি হলে তাকে সুন্দরভাবে বোঝায়, তা কিন্তু করা হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু উল্টাপাল্টা কথাবার্তা বলা হয়, বাবার বাড়ির থেকে কিছু শেখায় দিনই হ্যান ত্যান, মানে অনেক কিছু বলা হয়। তো এগুলো বললে কী হয়, মেয়েটার কিন্তু যেহেতু বাবা মা ছেড়ে চলে এসেছে, মেয়েটার এমনি কষ্টের লাগে। তারপরে যখন এই সমস্ত কথা বলে, বিশেষ করে বাবা মা তুলে কথা বলে, কিন্তু প্রত্যেকটা মেয়েরই খারাপ লাগে। তো তারপরে আমাদের সহ্য করে থাকতে হবে। তো এই যে দেখছেন কতগুলো কাঁঠাল, এই গাছের কাঁঠাল কিন্তু অনেক বড় বড় হয়। তো এই বছর তুলনামূলকভাবে কাঁঠালের ফসল কম। এখন দেখা যাক সামনে কী হয়, আল্লাহ ভরসা। আর বড় বড় হলে পেকে গেলে তো আপনাদের সাথে শেয়ার করব। তো যে কথা বলতেছিলাম, তা আসলে আমাদের কিন্তু প্রত্যেকটা মেয়েরই এই সমস্যা হয় যে শ্বশুরবাড়িতে আসার পরে কিন্তু অনেক কথা শোনা লাগে, প্রত্যেকেরই কম বেশি শোনা লাগে। তো সবাই তো আল্লাহ পাক সহ্য ক্ষমতা এক দেয় না। আবার অনেক মেয়েরা আছে, দেখা গেল কি শ্বশুরবাড়ি, বিয়ের পর শ্বশুরবাড়ি এসে কিন্তু সব কিছু নিজের করে নিতে চায়। বিশেষ করে স্বামী যদি একটু ভালো পজিশনে থাকে, স্বামীর ইনকাম থাকে, সেই মেয়ের কিন্তু দাপট থাকে বেশি। তো আমার মনে হয় কোনো মেয়েরই এটা করা উচিত নয়। প্রথম এসে ভাবতে হবে যে এই ছেলেটা কোনো এক বাবা মার সন্তান, এবং তারা এতদিন বড় করেছে, লালন পালন করেছে। সো আমার ভরণ পোষণ বা আমার যতটুকু হক অধিকার, সেটুকু দিলেই এনা। তার বেশি মনে হয় অতিরিক্ত নাক গালানো কারোরই ঠিক না, তাতে কিন্তু সংসারে অশান্তি হয়। তো এখন আসছে আমি ইফতারের জন্য আনারসের জুস করব বা শরবত তৈরি করে এনেছি। তো আমি ব্লেন্ডারে আনারস আর একটু বিট লবণ, একটু লেবুর রস আর চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়ে, তারপরে একটু ছাঁকনি দিয়ে সেঁকে নিয়েছি। সেঁকে নিয়ে তারপরে আমি একটু বরফ দিয়ে আর আনারসের কয়েক টুকটা ফালি দিয়ে আমি গার্নিশ করে আমি পরিবেশন করে নেব, মানে একটু সুন্দর দেখার জন্য। তো এই তো বলতেছিলাম, তা আসলে আমি দেখছি সংসার জীবনে যে যতটা স্যাক্রিফাইস করতে পারবে, তার জীবনে কিন্তু ততটাই শান্তি আসবে। এক সময় ঠিকই আসবে। তো প্রত্যেকটা মেয়ের সংসারে কিন্তু কম বেশি অশান্তি হয়। আর যে বলবে যে আমার সংসারে কোনো অশান্তি হয় না, যে মেয়েটা বলবে যে আমার সবাই খুবই ভালো বা আমি খুবই ভালো আছি, আসলে কিন্তু মিথ্যা কথা। কারণ শ্বশুরবাড়ি আসার পরে হয়তো কম বেশি কারোর একজনের এক রকম সমস্যা হয়, কিন্তু তারপরে প্রথমত হচ্ছে প্রত্যেকটা মেয়েরই ধৈর্যশীল হতে হবে। আর শ্বশুরবাড়ির লোকজনদেরকেও একটু স্যাক্রিফাইস করতে হবে, বা সেই সব মেয়েদেরকে একটু মানে আপন করে নিতে হবে বা নেওয়ার চেষ্টা করতে হবে। আসলেই
তার বিরুদ্ধে কথা বলা, তার দোষ ধরা, তার পদে পদে খুঁত ধরা আর কি, এগুলো করলেই কিন্তু সে সংসারে অশান্তি হয়। তো আমাদের সবাইকে কিন্তু আসলে স্যাক্রিফাইস করতে হবে, শুধু মেয়েকে করলে হবে না, বা স্বামীকে করলে হবে না, বা শ্বশুর শাশুড়ি বা ননদ দেবরকে করলে হবে না, সবাইকে স্যাক্রিফাইস করতে হবে। তবে এক্ষেত্রে মেয়েদেরকে একটু বেশি করতে হবে, তাহলে সংসারে শান্তিটাই বেশি আসবে। তো এখন কিন্তু আমি বরফ দিয়ে দিচ্ছি। তো এই শরবতটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আসলে আমাদের কি বলবো, মেয়েদের জীবন কাহিনী নিয়ে আমরা যেন সবাই সুখে শান্তিতে থাকতে পারি, আর শারমিন আর রাজের জীবনটা যেন সুখে শান্তিতে ভরপুর হোক, সেই দোয়া করে। তো আমরা যেন সবাই পরিবার নিয়ে ভালো থাকি, সেই কামনা করি। তো সকলে ভালো থাকবেন, আর আমার ভিডিওর মধ্যে কোনো কথা ভুল হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।